স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছে পার্থ বণিক। 26 ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এবং তার আগে ক্রিকেটারদের খসা মাজার কাজ চলছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পেইনে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা দেখছিলাম যে একটা ক্যাম্প চলছে বিসিবিতে এই মুহূর্তে, যেখানে লিটন ইমনরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। কথা হচ্ছে যে সামনে তো যেহেতু বিপিএল, বারবারই প্রশ্ন উঠে আসছে যে আমাদের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে, বাট আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা প্রস্তুত? আমরা চট্টগ্রাম রয়্যালসের দিকে দেখতে পারি, তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক কথা হচ্ছে। হাবিবুল বাশার সুমন তিনি সরে দাঁড়ালেন। আমরা কি আবার ঠিক গত বিপিএল এর একটা আশঙ্কা দেখতে পাচ্ছি কিনা, যেখানে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা তালগোল পেকে যাবে বিপিএল এর মাঝখানে? না, সেটাই আপনি যেটা বললেন যে বিপিএল এর একটা শুদ্ধিকরণের ইচ্ছা এবং চেষ্টা কিন্তু আমরা এবার দেখেছি, এবং আমরা আশা করছি এখনো যে একটি ভালো বিপিএল দেবো। কিন্তু যে লক্ষণগুলো আসলে দেখা যাচ্ছে তার শুরুর আগেই, সেটা কিন্তু ভালো না। আপনি চিটাগাং রয়্যালসের কথা বললেন, সেখানে কিন্তু আমরা জানি, আমরা শুনেছি, এবং আসলে ওইটা ওনারা স্বীকার করছে না মালিক পক্ষ, যে এই দলটির পিছনে একটা ছায়া দল কাজ করছে। একজনের নাম শোনা যাচ্ছে, ব্রাদার্সে যিনি ছিলেন, ব্রাদার্সের ক্রিকেট কর্মকর্তা, এবং তিনি গতবার রাজশাহীর হয়ে খেলেছেন, এবং আমিন খান নামটা যদি বলি, তো আমিন খান এবং ফ্র্যাঞ্চাইজি মালিক যেটা বলছে যে মমিন খান, মমিনে একটা তালগোল পাকিয়ে ফেলেছে আসলে ফ্র্যাঞ্চাইজি। মমিন খান তারা বলছেন কোচ, আমিন খানকে চিনেন না। তো সব মিলিয়ে আমরা যেটা মনে হচ্ছে, এবং চিটাগাং রয়্যালসে যেটা হয়েছে যে তারা যে চেকটি দিয়েছে বিসিবির কাছে, আমরা একটা নিউজ করেছি আজকে, যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিসিবি খোঁজ নিয়ে জানতে পেরেছে সেই অ্যাকাউন্টে টাকা নেই। তো বিসিবি কিন্তু একটা মেন্টাল প্রিপেয়ার রেখে দিয়েছে যে চিটাং যদি এটা না করতে পারে, তার স্বচ্ছতা না থাকে টাকার, তাহলে কিন্তু বিসিবি এটা টেক ওভার করবে। তো এরকম যদি আগে শুরু থেকেই হয়ে যায়, তাহলে আসলে বিপিএলটা কিন্তু ওই যে ক্রিকেটাররা যতই আপনার প্রস্তুতি নিক, আসলে মালিক পক্ষ কিংবা বিপিএল এর যারা বিসিবির, তারা কিন্তু আসলে সমস্যায় পড়ে যাবে। এই যে এখন আরেকটা বিপিএল চলে এলো, তারপরও বিজয় আমরা দেখতে পেয়েছি, তিনি অভিযোগ করেছেন যে গত বছরের টাকা পাননি, এখনো বিসিবি একটা তাকে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসও পূরণ করা হচ্ছে না। সো এবার আসলে কোন ভরসা ক্রিকেটাররা চট্টগ্রামের হয়ে খেলবেন? আমি যেটা বললাম যে আমি কয়েকজন বিসিবি কর্মকর্তাকে দেখেছি, কালকে দেখা হয়েছিল তাদের সঙ্গে। তাদের দেখে মনে হচ্ছে কন্যাদায়গ্রস্ত পিতা, ভীষণ টেনশনে তারা রয়েছেন, কিভাবে কাকে কোথায় কখন টাকা দিবে, কি করতে হবে, সব মিলিয়ে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে যে টাকা পয়সা নিয়ে কিন্তু এবার কোনো হবে না, কারণ বিসিবি সেটা ব্যাকআপ দিবে। কিন্তু বিসিবি যদি সব ব্যাকআপ দেয় এবং এটা দিতে থাকে, তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ভিতরে একটা আহ্লাদে ভাব আসে যে আমি এটা না দিতে পারলেও বিসিবি দিয়ে দিবে। এই যে ব্যাপারটা, এখানে স্ট্রং থাকা উচিত। এবং আমরা বারবার বলছি, এবং সবাই বলছে যে এবার কিন্তু শুরু থেকে এটা চেষ্টা করা হয়েছিল যে একটা ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া, কিন্তু আমরা দেখলাম যে প্রবাসী কিছু লোক যারা কিনা কি ব্যবসা করে আমরা ঠিক ওইভাবে জানিও না, তারা কিন্তু আসলে লগ্নি করেছে এখানে, এবং তাদের স্বচ্ছতা বলেন ইয়ে বলেন সেটা বিসিবি দেখবে, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে দেখবো যে ক্রিকেটারটা টাকা পেয়েছে কিনা, বিজয়ের মতন যেন আরেকরকম দৌড়ে না ঘুরতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিসিবি এখন চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে যে তদন্তগুলো করছে, তদন্ত না আসলে খোঁজ খবর নিচ্ছে, দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে তারা। কথা হচ্ছে এইগুলো কেন ফ্র্যাঞ্চাইজিশিপ চূড়ান্ত করার আগে তারা বিবেচনা করলো না? কেন আসলে এই যে আমিন খান বা সাইমন, এই নামগুলো কেন তারা আসলে ঠিক ফ্র্যাঞ্চাইজিশিপ দেওয়ার আগে এগুলো কেন আসলে তুলে ধরলো না? এই প্রশ্নটা আমি একজনকে করেছিলাম, তাদের একজন বলল যে আসলে আমাদের কিছুই করা নেই, আমরা যে কাগজগুলা, যে ফ্র্যাঞ্চাইজি কাগজগুলা দেখছে সেইগুলোর উপরে আমরা তদন্ত করছি, কিংবা আইসিসির কাছে পাঠাচ্ছি যে এই লোকটির নামে কোনো ক্লেম আছে কিনা, এইভাবে করছি। কিন্তু এটা যদি ছায়া বিপিএল হয়ে যায়, আমি যেটা বললাম যে পেছন থেকে অনেকে, আপনি সামনের টেবিলে কাউকে দেখছেন, আসলে তাদেরকে পেছন থেকে চালাচ্ছে আর কেউ। নিলাম টেবিলে আমরা দেখেছি, আপনি কি পরিচিত কোনো মুখ তেমন দেখেছেন? কিন্তু আপনি কিন্তু দল কিন্তু গড়েছে অনেককে পেছন থেকে। তো এই যে ছায়া, এদের সাথে তো আপনি পারবেন না। এই ছায়ার সাথে আপনি কিভাবে লড়াই করবেন? ছায়া তো আপনাকেও লাথি দিবে, আপনি যদি লাথি দিতে চান তাকে। তো এটা আসলে বিসিবির জন্য একটা অসহায়ত্বর মতন মনে হচ্ছে। এইরকম যদি একটা ফ্র্যাঞ্চাইজি বা দুটো ফ্র্যাঞ্চাইজি বিসিবি টেক ওভার করে, পরবর্তীতে পেমেন্ট নিয়ে তো বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে গা ছেড়ে দিবে। গা ছেড়ে দিচ্ছে অলরেডি। আপনি যেটা নাকি দুই একটা ফ্র্যাঞ্চাইজি আমরা জানি যে তারা প্রমিনেন্ট, তারা দিতে পারে, পেশাদারিত্বের জায়গায় আছে, কিন্তু তারা কিন্তু ওই মিটিংয়ে গিয়ে বলে যে ওই টিম তো দেয়নি, এই টিম তো দেয়নি। আপনি এই 6টি টিমের ভিতরে 2টি টিমের আমরা জানি যে এখনো ব্যাংক জামানত যেটা বলেন যে ওইটা এখনো ক্লিয়ারেন্স হয় নাই। তো এই সব মিলিয়ে কিন্তু তাদের যেটা বললাম যে তারাও কিন্তু ওই জায়গাটা, স্পেসটা পেয়ে যায় যে তুমি এটা করতে সবার সাথে একরকম করতে হবে, তুমি কেন ওদের সাথে এমন করছো, আমাদের সাথে। এই কালচারটা আসলে আমাদের ক্লাব ক্রিকেট কালচার থেকে আমাদের ক্রিকেট কালচার গড়ে উঠছে। তো যেখানে আপনি সবখানে একটা কিছু শ্রেণী থাকে যে সব কিছুতেই তাদের দেখবেন যে আসলে তারা এই সুযোগটা নিতে চায়।
আসলে খুব বড় একটা সংখ্যা বা একটা টালমাটাল অবস্থা যাচ্ছে যে প্রথম বিভাগ ক্রিকেট এটা কবে মাঠে করাবে এটা নিশ্চিত নয়। ক্লাবগুলো যেহেতু মাঠে নামছে না, প্লেয়াররাও টাকা পাচ্ছে না। এখন বিপিএলও যদি টাকা না পায়, প্লেয়াররা যদিও খুব অল্প সংখ্যক প্লেয়ার বিপিএল খেলে, তারাও যদি টাকা না পায়, একটা সংখ্যার মধ্যে থাকে, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? না, ক্রিকেট তো আসলে আমাদের শুরুটা আপনি যদি বেসিকটাই দেখেন, আপনি পৃথিবীর কোথাও কিন্তু ক্লাব ক্রিকেট কালচার নেই, শুধুমাত্র বাংলাদেশে আছে। সব জায়গায় প্রাদেশিক রাজ্যভিত্তিক দল। তো সেখানে তো আমরা পিছিয়ে গেছি। একটা ক্লাব, একটা সিন্ডিকেটের কাছে কিন্তু আমরা বন্দী হয়ে আছি। কিন্তু তারা বলছে যে আমরা চালাচ্ছি, কিন্তু আসলে তাদের কাছে আমরা বন্দী হয়ে আছি। এবং বিসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে যে ক্লাবগুলো যদি এবার না খেলে তারা নেবে। তো সব দায়িত্ব কেন বিসিবি নেবে? এটা নিতে নিতে আমি যেটা বললাম যে আমাদের ওই কালচারটা আসলে চেঞ্জ করতে হবে। এটা 1-2 দিনের সময়, মানে বিসিবির ফান্ডে যে টাকাগুলো আছে সবগুলো সবগুলো এখানে খরচ হবে। হ্যাঁ, সবাই জানে যে বিসিবির কাছে মধু আছে, ওইখান থেকে আমরা সব নিতে পারবো, মৌচাকের মতন সব যায়। আসলে এটা আমাদের কালচারে ঢুকে গেছে। আচ্ছা, এখন যদি আমরা অনুশীলন ক্যাম্পে ফিরি, যেখানে আশরাফুলরা কাজ করছেন, ফিল সিমন্সরা কাজ করছেন, এই ক্যাম্পটা জাতীয় দলের প্লেয়ারদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা বাংলাদেশ টাইগার্স বা আপকামিং যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে এখানে ইনক্লুড করা গেলে কি ভালো হতো না? কারণ ফিল সিমন্সের মতন কোচরা আছেন এখানে, তারাও কি আসলে এদেরকে গ্রুম আপ করতে পারতেন কিনা? না, এই মুহূর্তে আমি মনে করি না। কারণ টি-20 তারা যে অ্যাম্বিশন ভিশন নিয়ে এগিয়ে আগাচ্ছে, সেটা হলো টি-20 বিশ্বকাপ। এবং টি-20 বিশ্বকাপের আগে এইভাবে এই ক্যাম্পটাকে, এই 4-5 দিনের ক্যাম্পটা আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। কারণ আমরা দেখি যে ম্যাচের আগে কিন্তু 5-10 মিনিটের জন্য এক একজন নেটে পাই, সেখানে এই 4 জনকে নিয়ে আলাদা যে সেশন করে। এবং আমরা আশরাফুল যেটা বললেন যে তিনি চেষ্টা করছেন যে ওই ছক্কা জায়গার থেকে ক্রিকেটীয় ব্যাপারে আসা, মানে ব্যাকরণ, ক্রিকেটের ব্যাকরণের বইটা খুলে বার করা, যে আগে ক্রিকেটের তুমি ফিরে যাও, হ্যাঁ, গ্রাউন্ড শট খেলো, ভি শট খেলো, সেইগুলো আমার মনে হয় যে দারুণ কাজ হচ্ছে এটা এই 4 জনের। এবং এর সাথে যদি আমি জাকেরকেও নিতে পারতাম, আমার মনে হয় যে ভালো হতো যদি এই ক্যাম্পে তিনি থাকতেন। ফিজকে নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই মুগ্ধ, এবং তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন আইএল টি-20তেও। আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। আমরা গতকালকে মুস্তাফিজের খেলা দেখলাম, সেখানে তিনি দারুণ বোলিং করেছেন, বলা যেতে পারে দুটো ম্যাচে তিনি দুটো করে উইকেট তুলে নিয়েছেন, 2 ম্যাচে 4টা উইকেট তার। ঠিক একই সাথে আমরা তাসকিনের অপেক্ষাও রয়েছে। তাসকিন, যদি আমরা আবুধাবি টি10-এর কথা বলি, সেখানেও তিনি দারুণ করেছেন, 6 ম্যাচে 5টা উইকেট তার রয়েছে। সো এই যে আমাদের বোলাররা ঠিক টি-20 বিশ্বকাপের আগে যে ছন্দে রয়েছেন, রিশাদ হোসেনও যাচ্ছেন খেলতে বিগ ব্যাশ, সো এটা জাতীয় দলকে কতটা মোটিভেট করবে এবং বুস্ট আপ করবে বিশ্বকাপের জন্য? না, একদম, মানে আপনি যেটা বললেন যে এই মুহূর্তে আমাদের 5 জন পেসার যারা কিনা 50+ উইকেট নিয়ে খেলতে যাচ্ছে, এবং এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপে বলেন সব কিছু মিলে আমাদের বোলাররা, পেস বোলাররা এবং স্পিন বোলার সব মিলে বোলিং ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি অভিজ্ঞ। এবং আপনি মুস্তাফিজের কথা বলছিলেন, আমরা দেখছিলাম যে মুস্তাফিজকে আমি ভাবি যে 2015 সালের যে মুস্তাফিজ এবং 2025-এর যে মুস্তাফিজ, আমার মনে হয় যে এটা তার প্রো ভার্সন, মুস্তাফিজ প্রো 2025। এবং তিনি কিন্তু এই মাঝে কিন্তু তিনি কিছু চেঞ্জ করেছেন, যে তিনি তার বোলিং অ্যাকশনটা যে খুব সূক্ষ্ম কিছু তার বোলিং অ্যাকশন চেঞ্জ হয়েছে। তার গতিটা আগে যেটা 140, 121 থাকতো, সেটা 137, 117, 18 এরকম যাচ্ছে। এবং তার ভিতর যেটা হয়েছে যে তিনি কিন্তু মানে তার ওই যে যেটা বললেন যে কবজির যে মানে তার একটা ট্রিক্স থাকে, মানে রিস্ট ট্রিক্সটা তিনি কিন্তু এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। হ্যাঁ, ওই যে বলে না, মুস্তা ইজ কামিং ব্যাক অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং বোল্ডলি। এবং এবার কিন্তু তিনি ফিরিয়েছেন আসলে শুধু তার রিস্ট ট্রিকটা নিয়ে না, তার ব্রেনটা দিয়ে, যেটা সালাউদ্দিন ভাই বলছিলেন যে তার ব্রেনটা। আমরা যদি সেকেন্ড ম্যাচটা দেখি, গতকালের যে ম্যাচটি, ফিল সল কিন্তু প্রথম 6 মারলেন, 4 মারলেন, তারপরে মুস্তাফিজ ফিল্ডার চেঞ্জ করে এবং 4th বলে কিন্তু তিনি তার উইকেটটা নিয়ে নিলেন। এই যে মাথার কাজগুলো তিনি করছেন, মানে মুস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ বলেন বা ইন্টারন্যাশনাল বলেন, সে একজন লিজেন্ডারি। হয়তো সে কথা কম বলে, বাট সে কিন্তু যে কোনো ক্যাপ্টেনের ফার্স্ট লেফটেন্যান্ট। আইপিএল নিলাম হবে একটা, সেই নিলামেও তো আমাদের বোলারদের কথা যদি বলি, তাদেরও একটা সুযোগ থাকবে। মুস্তাফিজ সেক্ষেত্রে একটা আপার হ্যান্ডে থাকবেন। তাসকিনের কি কোনো সুযোগ থাকবে, যেহেতু তার এখন আইএল টি-20 তার কোচ আসলে সেখানকার, মানে তার এখনকার ক্যাপ্টেন সেখানে কোচ হিসেবে থাকবেন কলকাতা নাইট রাইডার্সের টিম সাউদের কথা যদি আমি বলি? আমার মনে হয় আসলে মুস্তাফিজ আইপিএল যদি আমরা যেটা দেখি যে আমাদের মুস্তাফিজ এবং সাকিব একটা সময় ছিল, তারপরে কিন্তু মুস্তাফিজের উপর যেটা পরীক্ষিত, তিনি আইপিএল এর দলগুলোতে পরীক্ষিত, এবং তিনি যেটা যে অ্যাডভান্টেজটা পান ওইখানকার উইকেটে, আমার মনে হয় যে তাসকিনের বেলায় সুযোগটা একটু কম থাকবে ওইখানে। সেটাই আসলে আমরা চাচ্ছি যে আমাদের ব্যাটার বোলাররা আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে তুলুক। আপনাকে অনেক ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কথা বলছিলাম বিপিএল নিয়ে, এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজ তাসকিনরা যেভাবে খেলছেন সেটা নিয়ে। আমাদের সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। আর এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।